আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? সকালটা শুরুই হয়েছে ইউনি আর জানালার ওই পাশে থাকা একটা পাখির তর্ক বিতর্ক নিয়ে। ইউনি একদম পাগল হয়ে গেছে জানালার এই পাশ থেকে ওকে ধরবে বলে, আর পাখিটা ওই পাশে চুপচাপ বসে আছে। এটা একটা কবুতর, জানি না কেন এসেছে। গতকাল বিকেল থেকে দেখছি আমার বাসার টবের কাছে সে সম্ভবত বাসা বাঁধতে চাইছে, বাচ্চা দিবে সেটার জন্য। এদিকে ইউনি পাগল হয়ে গেছে তাকে দেখে। একবার সে বারান্দার দিকে ছুটে যাচ্ছে, আর একবার সে জানালার দিকে আসছে। একটুখানি থাই গ্লাসটা খুলে বারান্দায় এসে চুপচাপ তার ছবি নিচ্ছি। এই যে আমার যে কাঠগোলাপের গাছটা আছে তার নিচে সে বসে আছে। জানি না কেন বসে আছে, হয়তো বা ডিম পাড়তে চায়, বাচ্চা ফোটাতে চায়। কিন্তু এই কাঠগোলাপের এই টবটা তো অনেক ছোট। এত ছোট একটা টবে এভাবে কি আদৌ সম্ভব কিনা তাও জানি না। ওকে ওখানে চুপচাপ বসিয়ে রেখে আমি আসলে ঘরে চলে যাচ্ছি। আমি চাচ্ছি না ওকে ডিস্টার্ব করতে। ও এসেছে, বাচ্চা ফোটাতে চাইছে, ওর মতন করে থাকতে চাইছে, থাকুক। আমি চলে এসেছি। প্রথমেই সকাল সকাল যেটা করব, কাপড়গুলো ধুতে দিয়ে দিই। এটা খুব বেশি জরুরি। কাপড়টা আগে ধুতে দিয়ে দিলে মোটামুটি তাড়াতাড়ি দিনের আলোতেই শুকিয়ে যায়, আর তারপর চটজলদি এগুলোকে ভাঁজ করে জায়গা মতন গোছানো যায়। দিন ছোট হয়ে গেছে, আর ঠান্ডাটাও আর্লি আর্লি পড়ে যায় আজকাল। বিকেলের পরের থেকে বেশ একটু ঠান্ডা বাতাস, রোদ থাকে না। তো যেই কারণে আর্লি মর্নিংয়ে যদি কাপড়টা ধুয়ে ফেলানো যায়, সত্যিই এটা কাজের ক্ষেত্রে অনেক এগিয়ে যাওয়া যায়। ছোট দিনের বেলা একটু আগের থেকে যদি প্ল্যান করা থাকে, কি কি কাজ করব, কি রান্নাবাড়ি হবে, কি ধরনের এক্সট্রা কাজ করা দরকার, এগুলো যদি একটু মাথায় প্ল্যান করে নেওয়া যায়, তাহলে অনেকটা কাজ করে এগোনো যায়। আর এসব প্ল্যান ছেড়ে দিয়ে যদি মনে করি ফ্রাইডে সবাই আয়েশ করছে, আমি একটু আয়েশ করি, সব কিছু করব, তাহলেই পুরা ধরা খেয়ে যাওয়া হবে। তো আগে এই কাজটা আমি করতাম। অন্যদের ফ্রাইডে, আমারও ফ্রাইডে একটু বেলা করে বিছানা ছেড়ে ওঠা, একটু ধীরে সুস্থে নাস্তা, একটু ধীরে সুস্থে কাজকর্ম ধরা। লম্বা দিনের বেলায় ব্যাপারগুলো এর সমস্যার না। কিন্তু ছোট দিনের বেলায় এই আয়েশ পায়েশ ধীরে সুস্থে ব্যাপারগুলোই হচ্ছে পরবর্তীতে যেয়ে বড় ধরনের প্যারা সৃষ্টি করে। তো যেই কারণে এবার চেষ্টা করছি একদম জলদি জলদি সব কাজগুলো করতে, এবং মোটামুটি মাথায় একটা প্ল্যান কষে নিয়েছি যাতে ঠিক মতন সময় মতন সব কাজ করা যায়। ওয়াশিং মেশিনটা চালু করে দিয়ে দেখলাম এর টপটা বেশ ময়লা হয়ে আছে। একটু স্প্রে করে ভালো করে মুছে নিয়ে তারপর নাস্তা বানাতে চলে যাব। গত দুদিন থেকে দেখছি সবাই আলু পরোটা খাচ্ছে। কি দারুণ তাদের চেহারা, আর কি সুন্দর করে বানাচ্ছে। তখন থেকেই ডিসিশন নিয়েছি এই শুক্রবার সকালে আমিও আলু পরোটা খাবো। আমি যে একটা লক্ষ্মী ভালো খালা পেয়েছি, তাকে বলেছিলাম আমাকে বেশ কিছু আলু পরোটা করে দাও, আমি শুক্রবার সকালে সবাইকে নিয়ে খাবো। তো ও বানিয়ে দিয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে সেগুলোকে ঠিকঠাক মতন ভেজে নিয়ে চা বানিয়ে একসাথে খেতে বসা। শুক্রবার সকাল হলে কি হবে, ডাক্তার সাহেব সকাল সকাল কিন্তু বাসার বাইরে চলে গিয়েছে। তার নাস্তা শেষ হয়ে গেছে অনেক আগেই। সে খেয়ে তার মতন বের হয়ে গেছে, তার কিছু নিজস্ব কাজকর্ম আছে সেগুলো করতে। বাসায় আছি আমি দুই মেয়ে। তো ছোটো মেয়ে তো এখনও নাক ডেকে ঘুমাচ্ছে, বড় মেয়ে উঠে গিয়েছে তার পরীক্ষার সামনে, সেই জন্য। তো ধীরে ধীরে নাস্তাগুলোও তৈরি করছি, আর আপনাদের সাথে গল্প করাও শুরু করেছি। বাগানে যে কবুতরটা এসেছে, আমি জানি না ওকে কিভাবে আসলে আমি হেল্প করতে পারি। আপনাদের জানা থাকলে আমাকে জানাবেন। ওকে কি আমি একটা বাসার মতন করে দিব কিনা, সেখানে সে তার ডিম দিয়ে বাচ্চা ফুটাবে কিনা সেটাও জানাবেন। নাকি আমি শুধুমাত্র ওকে চাল আর পানি খেতে দিচ্ছি, এটুকু করলেই চলবে। এই ব্যাপারগুলো আসলে আমি খুব বেশি একটা শিওর না। আপনারা আপনাদের জানা থাকলে আমাকে অবশ্যই গাইড করবেন। আমি ফারিয়াকে দেখেছি ওর বারান্দায় ঘুঘু বাসা বাঁধে, তারপর বাচ্চা হয়, তারপর তারা চলে যায়। কিন্তু সেটার জন্য ফারিয়াকে এক্সট্রা কোনো কিছু করতে হয় না, যা করার ঘুঘু মাটাই করে। কিন্তু এখানে এই কবুতরটার জন্য আমি আসলে কি করতে পারি আমি নিজেও খুব একটা বুঝতে পারছি না। সবচেয়ে অবাক হচ্ছি ইউনিকে দেখে। ইউনি এত হিংসুটে ব্যবহার করছে কবুতরটার সাথে। আরে বাবা, তোর রিজিক তোর, আর ওর রিজিক ওর, কি দরকার ওর সাথে লাগার। আসলে আমি দেখলাম ইম্পর্টেন্স সবাই চায়। ইম্পর্টেন্সের যদি এতটুকু ঘাটতি পড়ে
সবাই কি পরিমাণ হিংসুটে হয়ে যায়। ইউনি তার বড় প্রমাণ। ইউনি যখন বুঝতে পারছে এই কবুতরটা এখানে এসেছে, আমি তাকে ইম্পর্টেন্স দিচ্ছি, তাকে খাবার দিচ্ছি, ইউনি মনে করছে ওর জিনিসপত্র মনে হয় সব বিলিয়ে দিচ্ছি, ওর আদর, ওর ভালোবাসা, ওর খাবার সব মনে হয় কবুতরের কাছে চলে যাচ্ছে। কিন্তু আমি তো জানি ইউনি আমার কাছে কি, ইউনি আমার সন্তানের মতন, আর কবুতরটা আমার সাময়িক বন্ধু। তো তাকে যদি একটু খাতির যত্ন করি, ইউনি যে এরকম জ্বলে পুড়ে মরে যাবে এটা আমি ভাবতেও পারিনি। কি পরিমাণ হিংসুটে হলে কবুতরটার ঘাড় চিবিয়ে খাওয়ার জন্য সারাটাক্ষণ থাই গ্লাসের এই পাশে বসে থাকে, সেটার ছবিও আপনাদেরকে আমি দেখাবো। আসলে সেসব না বলে অরিজিনাল কথায় আসি। আমার কি মনে হয় জানেন, আল্লাহর সৃষ্টি প্রত্যেকটি প্রাণী ভালোবাসার কাঙাল, সে প্রাণী হোক, মানুষ হোক, যাই হোক। আমরা যেখানে আস্থা, ভালোবাসা, ভরসা পাই, সেখানে আমরা আমাদের নিজেদেরকে অফুরন্তভাবে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। সেখানে না থাকে কোনো স্বার্থ, না থাকে কোনো কিছু। আর সেই ভালোবাসার জায়গায় যখন হঠাৎ করে কেউ আসে, আমরা নিজেরাই খুব বেশি ইনসিকিউর হয়ে যাই, মনে করতে থাকি সে বুঝিয়ে আমার জায়গাটা নিয়ে নিল। এই অংশটাও সত্যি যে কোনো জায়গায় শূন্য থাকে না, শূন্যস্থান কখনো না কখনো কোনো না কোনোভাবে পূরণ হয়। কিন্তু যে অধিকার বোধ, যে ভালোবাসার একটা সম্পর্ক কোনো এক সময় আমাদের কিংবা অন্যদের মাঝে গড়ে ওঠে, সেটা এত ঠুনকো নয় যে অল্প একটু ঠোকাতেই একদম চুরমার হয়ে ভেঙে যাবে। আর রিজিক, সেটা তো আসে আল্লাহর কাছ থেকে। সেখানে আমাদের কারো কিছু করার নেই, আমাদের কোনো হাত নেই, সেটা আল্লাহ দ্বারা নির্ধারিত। রিজিক যেভাবে আসুক না কেন, সেটা যেন হালাল হয়, বরকতময় হয়, সেটাই আমার কাম্য। আমি কখনোই মনে করি না যে অনেক টাকার পিছনে আমাকে দৌড়াতে হবে, ছুটতে হবে। আমি মনে করি আমার 2 টাকা, যে 2 টাকা আমি উপার্জন করছি, সেটা যেন হালাল হয়, রহমত ও বরকতে পরিপূর্ণ হয়। আমি 2 টাকা উপার্জন করতে যেয়ে যেন অন্য আরেকজনের 2 টাকার লস করার চিন্তায় না থাকি। যদি আমি সেই চিন্তায় থাকি, সেটা আমার হারাম উপার্জন হবে। আর আমি কখনোই চাই না আমার হারাম উপার্জনে আমার সংসার কিংবা আমার সন্তানরা বেড়ে উঠুক, সাজানো হোক আমার সংসার। কাজেই কোটনামি শেষ হলে চলে আসুন, সবাই একসাথে বসে চা খাবো। এই কথাটুকু কিন্তু আমার না, ফেসবুকে খুব সুন্দর একটা লেখা পেয়েছি আজ সকাল সকাল। এইটাই ছিল ভাষা, কুটনামি শেষ হলে চলে আসুন, সবাই একসাথে মিলে চা খাবো। যেহেতু চা ঢালছি, আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি। কুটনামি করুন বা না করুন, চলে আসুন, একসাথে চা খাবো। ভয়েস দিতে বসেছি, চারপাশ থেকে শব্দ আসবে না তা তো হয় না। আজকে একটা কাক এই মগডালে বসে মনের আনন্দে কা কা করে যাচ্ছে। কখন সে থামবে সে ভরসায় না থেকে আমি আমার কাজ করছি আর ভয়েস দিয়ে যাচ্ছি। বেশ অনেক দিন পর এদিকের ড্রয়িং রুমের অংশটা পরিষ্কার করতে এসেছি। 2 দিন ঠিক মতন যদি ডাস্টিং না করা হয়, নাউজুবিল্লাহ, কেউ বিশ্বাসই করবে না যে এই বাসায় মানুষজন থাকে। এত পরিমাণ ধুলা পড়ে যায় যে নিজের নাম তো লেখা সম্ভব, আমার যে প্রাক্তন যারা আছে তাদের নামও লেখা সম্ভব। তাই বলে আবার খুঁজতে বসবেন না সলমাপুর কয়জন প্রাক্তন আছে। কত প্রাক্তনী তো এলো আর গেল। কত খানদেরকে নিয়ে স্বপ্ন দেখলাম, শেষ পর্যন্ত মালা দিলাম সাইদুর খানের গলায়। ভালো কথা, যার নাম বললাম সে আমার সাহেব, যে কিনা দীর্ঘ 6 মাস আমার বাপ মায়ের সাথে প্রেম করে আমাকে বিয়ে করেছে। তো কি আর করা, তাকে নিয়েই চলছে আমার দিন। অনেক দিন পর এদিকটা পরিষ্কার করতে এসে দেখি বেশ একটু ঝুল পড়ে গিয়েছিল। আর ইউনির লোমের কথা কি বলবো, শীতকাল বলেই কিনা প্রচুর লোম ঝরছে ইউনির। বিভিন্ন চিপায় চাপায় এক গাদা করে লোম পাচ্ছি। এক ধরনের ডাস্টার আছে যেটা দিয়ে ইউনির লোম খুব ইজিলি পরিষ্কার করা সম্ভব, ভাবছি সেটাও একটু কিনে নিব। আজকাল সংসারের কাজকর্ম কি করব, এই ইউনিকে গোছাতে গিয়েই আমার অবস্থা নাজেহাল। সে গোছল করতে চায় না, খাওয়া দাওয়া নিয়ে ভীষণ ডিস্টার্ব করছে, মাছ খাচ্ছে না, মুরগি খাচ্ছে না, একটু একটু ক্যাট ফুড খাচ্ছে, কখনো সেটাও খাচ্ছে না। আমি জানি না এত মুড সুইংয়ের কারণ কি। একবেলা মাছ দিচ্ছি, একবেলা মুরগি দিচ্ছি, কখনো দুধ দিচ্ছি, কখনো ক্যাট ফুড দিচ্ছি, কোনোটাই তার ভালো লাগছে না। যাই হোক, আমি আমার মতন করেই চেষ্টা করছি ওকে একটুখানি এন্টারটেইন করতে, একটু ক্যাট ফুড দিয়ে ওকে নতুন করে খাবারের স্বাদ বোঝাতে। সে যে খুব বেশি আগ্রহ নিয়ে খাচ্ছে তাও না। আপনাদের সাথে গল্প করতে করতে ড্রয়িং রুমের সোফাগুলো ভালো করে ব্রাশ করে পরিষ্কার করে একদম টান টান করে গুছিয়ে রেখে গেলাম। অনেক দিন পর ড্রয়িং রুমের এই সোফাগুলো কোনাকানি সব পরিষ্কার করছি। ছোট দিনের বেলা হওয়াতে আমার যে সমস্যাটা খুব বেশি হচ্ছে সেটা হলো
আমি কোচিংয়ের টাইম টেবিলটা ঠিক রাখতে পারছি না। এক মেয়েকে এইখানে নামিয়ে দিয়ে আসতে না আসতেই আরেক মেয়ের কোচিংয়ে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। সে ঘরে থেকে চিৎকার শুরু করছে, মা তাড়াতাড়ি আসো। আগে বড় দিনের বেলায় এতটা সমস্যা হতো না, ছোট দিনের বেলায় এখন এটা মারাত্মক সমস্যা হয়ে গেছে। এক মেয়েকে কোচিংয়ে নামিয়ে বাসায় ফিরতে না ফিরতেই আরেক মেয়ের যাওয়ার সময় হয়ে যায়। আসলে খুবই তাড়াহুড়ার মধ্যে দিয়ে আমাকে এই সারাটা দিন দৌড়াদৌড়ি করতে হয়। যাই হোক, এই পাশের সমস্ত ফার্নিচারগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। সোফার কোনাকানি সব পরিষ্কার করে এখন একটু সোফার ডাইনিং সেন্টার টেবিলটা পরিষ্কার করতে চলে এসেছি। আজকাল কথাও কেমন গুলিয়ে যাচ্ছে দেখুন, সেন্টার টেবিলকে ডাইনিং টেবিল বলছি। গত 2-3 দিন ধরে ঢাকায় হালকা হালকা একটা শীতের আমেজ এসেছে। ফ্যান অফ করতে পারছি না, কিন্তু কমিয়ে রাখছি। এসি ছাড়তে হচ্ছে না। আর খুব সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে, যদিও প্রচুর পরিমাণে ধুলাও এসেছে সেই সাথে। আর এই সময়টা এলেই আমার কেন জানি ভুটানের কথা খুব মনে পড়ে। এতদিনে তো ভুটানে অলরেডি 4 ডিগ্রি 5 ডিগ্রিতে চলে গিয়েছে। নিশ্চয়ই ডিসেম্বরে মাইনাসে চলে যাবে। নভেম্বরের লাস্টের দিকের থেকেই তো মাইনাসে যাওয়া শুরু করে। যারা ভুটানে আছে আমার বাংলাদেশি বন্ধুরা, তারা তো অনেকেই আমার ভিডিও দেখে। আজকে একটু কমেন্ট করে জানাবেন তো ওয়েদারটা কেমন আছে ভুটানে। ভীষণ মিস করি সেই বরফে ঢাকা সেই পাহাড়গুলোকে। মাঝে মাঝে মন চায় ভুটানে যেতে, কিন্তু আবার শীতের ভয়ে এই সময় যেতে ইচ্ছে করে না। ইনশাল্লাহ কখনো না কখনো কোনো না কোনো সময় বেড়াতে তো আমি অবশ্যই যাব ভুটানে। তবে হয়েছে কি জানেন, পাহাড় দেখতে দেখতে খুব বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো তাই সমতলে ফিরে এসেছি। এখন সমতলের এই প্যাপো ট্যাটো দেখতে দেখতে এত বিরক্ত হয়েছি, এখন সাগরের প্রতি একটা আলাদা টান অনুভব করছি। এখন মন চাচ্ছে সাগরের কোনো দেশে চলে যেতে। দেখা যাক কপাল নসিবে কী আছে। ওই যে রিজিকের মালিক আল্লাহ। গল্প করতে করতে শুক্রবার দুপুরে কী রান্না হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এক পাশে কিন্তু গরুর মাংস বসিয়ে দিয়েছি, আর এই পাশে বসিয়ে দিচ্ছি মুরগির মাংস। গরুর মাংসটা মোটামুটি সবাই খাই আমরা, কিন্তু আমার বড় মেয়ে বেশি একটা পছন্দ করে না, তার পছন্দ মুরগি। তো ভাবলাম দুটো রান্নাই একটু করে রাখি। আমার খালা একদিনের ছুটি নেবে, তো একটু বেশি করে রান্না করার থাকলে পরের দিন আমাকে রান্নার প্যারা নিতে হবে না। আর অন্যদিকে যখন আমি ড্রয়িং রুমে কাজ করছিলাম, অফ ক্যামেরায় আরও কিছু কাজ রান্না আমি করে ফেলেছি। সেগুলোর মধ্যে একটা সবজি ভাজি করেছি, একটা ডাল করেছি। তো এগুলো মোটামুটি করা শেষ হয়ে গেছে, ওগুলোকে আর অন ক্যামেরায় করিনি। এখন এই পাশে একদিকে মুরগি আর অন্যদিকে গরুর মাংসটা বসিয়ে দিয়ে চলে যাচ্ছি আমার মেয়েদের কাছে। আমার 2 মেয়ে ঠেসে ধরে ইউনিকে গোসল করাচ্ছে। আমিও ওদেরকে বলেছিলাম জুম্মার দিন সব ছেলে মানুষরা গোসল করে অজু করে নামাজে যায়, ইউনি নামাজে যাক বা না যাক গোসল তো করবে, অজু তো করবে। ব্যাস যেই বলা সেই কাজ। 2 বোন ওকে ঠেসে ধরে এখন গোসল করাতে নিয়ে যাচ্ছে। আমাকে বলল তাড়াতাড়ি আসো, দেখে যাও তোমার ছেলের কাণ্ড। এই যে সোজা চলে এলাম মেয়েদের বাথরুমে, এসে দেখি ইউনির গোসল করতে এসেছে। আমি তার সাথে একটু একটু করে কথা বলছি, সেও একটু করে কথা বলছে। আমি তাকে বললাম ইউনি শীত লাগে, সে বলছে ম্যাও। আমি তাকে বললাম ইউনি পরিষ্কার হয়ে সুন্দর ছেলে হয়ে শিগগির নামাজে যাও, আজ জুম্মার দিন। তো আমার 2 মেয়ে তো হেসে কুটি কুটি। ইউনিকে ডাক্তার বলেছে 10 দিন পর পর গোসল করাতে, তো সেটা মেনটেন করেই আমরা চলছি। ও এত বেশি ওর গা চাটাচাটি করে ইনফেকশন করে ফেলেছে, তো এই শীতের মধ্যেও মোটামুটি 10 দিন পর পর আমরা ওকে গোসল করাবো। তবে সবসময় ওকে কুসুম গরম পানি দিয়ে গোসল করানো হয়, এবং ওর যে আলাদা একটা শ্যাম্পু আছে সেটা দিয়েই গোসল করানো হয়। এই যে আমার রান্না মোটামুটি শেষের দিকে। গরুর মাংসটা 1 কষানো হয়ে গেছে, এটা 2nd কষানোটা চলছে। আর ওইদিকে মুরগির মাংসটাও মোটামুটি হয়ে গেছে। এখন আমি নিজেও চলে যাব গোসল রান্না করে, নামাজ পড়ে তারপর ডাইনিং টেবিলে খাবার দিব। ওই যে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে একটু আগে থেকে যদি আপনি মাথায় একটা প্ল্যান সেট করে নেন যে টাইমের মধ্যে রান্না শেষ করবেন, কাজ শেষ করবেন, তাহলে সম্ভব। ছোটো দিনের বেলা হলেও ঠিকঠাক মতন কাজ করে নেওয়া সম্ভব। কিন্তু আজকে শুক্রবার, সবাই আরাম করছে, আমিও আরাম করব ভাবলে একদম পরের বেলায় গিয়ে আরামের সত্যানাশ ঘটে যাবে। এই যে রান্না শেষ, টেবিলে খাবার দিয়ে দিয়েছি। এখানে সবজি ভাজি দিয়েছি। বলেছিলাম না তখন যে একটা সবজি ভাজি করছি, ডালটা আগেই করে নিয়েছিলাম। ডাল এবং সবজি ভাজি দুটোই করা হয়ে গেছে।
এই পাশে গরুর মাংসটা অলরেডি দিয়ে দিয়েছি। আর আমার এবং ডাক্তার সাহেবের জন্য আজকে একটা মাছের তরকারি আছে, যেটা আমি গতকাল করে রেখেছিলাম। ডাক্তার সাহেব সময় মতো খায়নি বলে আজকে গরম করে সেটাকেই এখন টেবিলে দিচ্ছি। আর বাচ্চারা তাদের খাবার তো পেয়েই গেছে। মুরগি এখনও আনা হয়নি টেবিলে, যখন আনা হবে তখন বড় মেয়ে মুরগি নিয়ে খাবে। মোটামুটি এই ছিল আজকে আমাদের খাবার দাবার। ভাত কিন্তু পাতিলেই আছে। আমরা ভদ্রতা স্বরূপ ভাতকে কোনো বাটিতে বেড়ে আনার সুযোগ পাইনি, জাস্ট এসে যেভাবে আছে সেভাবেই বসে গিয়েছি। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকের একটা অংশ। ডাক্তার সাহেব একটু বাইরে গিয়েছিলেন, আসার পথে আমাদের জন্য শীতের পিঠা এনেছেন। বছরের প্রথম পিঠা, খেতে বেশ ভালোই লাগছিল। 3 রকমের ভর্তা এনেছেন। একটা হচ্ছে এই যে এটা হাতে যেটা, এটা হচ্ছে জলপাইয়ের চাটনি কিংবা ভর্তা। ওই পাশে সবুজ যেটা, সেটা হচ্ছে ধনিয়া পাতা। আর আরেকটা হচ্ছে সরিষা। তো আমাদের কাছে জলপাই চাটনির ভর্তাটা একদম পছন্দ হয়নি। এই সরিষাটা বেস্ট ছিল এবং ধনে পাতাটাও বেস্ট ছিল। খুব আগ্রহ করে আমরা সবাই বিকেলবেলা এই শীতের পিঠা খাচ্ছি। আপনারাও সবাই চলে আসুন, একসাথে না হয় খাওয়া যাবে। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। ইনশাআল্লাহ দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ এখানে তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।